বাংলাদেশ যদি ভুল সিদ্ধান্ত নেয়, এই বঙ্গোপসাগরই হতে পারে সবচেয়ে বড় চাপের জায়গা। আর যদি ঠিকভাবে খেলতে পারে, এই সাগরই হতে পারে সবচেয়ে বড় সুযোগ। একবার ভেবে দেখুন, যে সাগরটাকে আমরা অনেক সময় শুধু ঘূর্ণিঝড়, মাছ ধরা আর সমুদ্র বন্দরের আলোচনায় দেখি, সেই বঙ্গোপসাগর এখন বাংলাদেশের জন্য শুধু জলভাগ নয়, এটা এখন জ্বালানি, বাণিজ্য, নিরাপত্তা আর ভবিষ্যতের চাপের রাস্তা। কেন বলছি? কারণ এই এপ্রিলেই আমরা দেখলাম পশ্চিম এশিয়ার যুদ্ধের ধাক্কা এসে সরাসরি বাংলাদেশকে চেপে ধরেছে। রয়টার্স লিখেছে বাংলাদেশ ভারত থেকে বেশি জ্বালানি আর সার চাইছে। আরেক রিপোর্ট বলছে মে মাসে 11টি এলএনজি কার্গো আনতে হচ্ছে, যার বেশিরভাগই স্পট মার্কেট থেকে। মানে একবার চিন্তা করে দেখুন, দূরের যুদ্ধ শেষ পর্যন্ত এসে লাগে আমাদের রান্নাঘরে, আমাদের বিদ্যুতে এবং কি আমাদের অর্থনীতিতে। এখন প্রশ্ন হলো, যে সমুদ্র পথ দিয়ে জ্বালানি আসে, যে জলভাগ দিয়ে বাণিজ্যের শিরা উপশিরা চলে, সেই জায়গাটা যদি বড় শক্তিগুলো নিজের খেলায় টেনে নেয়, তাহলে বাংলাদেশ কি শুধু তাকিয়ে থাকবে, নাকি এই খেলায় বাংলাদেশ নিজেই হয়ে উঠেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘুঁটি? সালাম আর আদাব, আপনি দেখছেন আদিলস ইনসাইট। আজ আমরা সহজভাবে বুঝতে চেষ্টা করব, বঙ্গোপসাগর এখন শুধু মানচিত্রের নীল অংশই নয়, এটা এখন তিন শক্তির হিসেবের জায়গা। বঙ্গোপসাগর নিয়ে বাংলাদেশের আত্মবিশ্বাস নতুন নয়। 2012 সালে মিয়ানমার, 2014 সালে ভারতের বিরুদ্ধে রায়, এ দুটোই সমুদ্র বিজয় হিসেবে পরিচিত। কিন্তু আমাদের আজকের গল্পটা পুরনো বিজয়ের গল্প নয়, এটা এখনকার গল্প। কারণ একসময় যে বঙ্গোপসাগরকে আমরা অর্জিত জলভাগ হিসেবে দেখেছি, আজ সেই একই জলভাগকে বড় শক্তিগুলো কৌশলগত জলভাগ হিসেবে দেখছে। আর এখানেই খেলাটা সম্পূর্ণ বদলে যায়। একসময় প্রশ্ন ছিল বাংলাদেশের অধিকার কোথায়, আজ প্রশ্ন বাংলাদেশের অবস্থান কতটা টিকবে। কিন্তু এখানে একটা জিনিস ভুললে চলবে না, বঙ্গোপসাগর শুধু চাপের জায়গা নয়, এটা বাংলাদেশের সম্ভাবনার জায়গাও। দ্য ডেইলি স্টার লিখেছে বাংলাদেশ প্রায় 1,18,813 বর্গ কিলোমিটার সামুদ্রিক এলাকায় অধিকার প্রয়োগ করে। 200 নটিক্যাল মাইল পর্যন্ত বিশেষ অর্থনৈতিক অঞ্চল এর অংশ। মানে সমুদ্র বিজয় শুধু আবেগের শিরোনাম নয়, বরঞ্চ এটি ছিল জ্বালানি, মৎস্য গবেষণা আর কৌশলগত গভীরতার দরজা খোলা। আছে গ্যাসের সম্ভাবনা। রয়টার্স জানায় বাংলাদেশ বে অফ বেঙ্গলে 24টি অফশোর ব্লকসে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছে। কারণ পরিষ্কার, সমুদ্রে না খুঁজলে আন্তর্জাতিক নির্ভরতা একসময় গলায় দড়ি হয়ে দাঁড়াবে। আছে পানির নিচে সামুদ্রিক সম্পদও। সাম্প্রতিক এক পর্যালোচনায় বে অফ বেঙ্গলের তেল, গ্যাস হাইড্রেট, হেভি মিনারেলস, সি সল্ট আর সিউড এসবের সম্ভাবনার কথা উঠে এসেছে। আর 2022 সালে একটি বৈজ্ঞানিক গবেষণা অফশোর বাংলাদেশে গ্যাস হাইড্রেটের সম্ভাবনার প্রথম এভিডেন্স হিসেবে দেখিয়েছিল। কিন্তু একটা জিনিস খেয়াল করেছেন, এই বিষয়গুলো বাংলাদেশের মূলধারার আলোচনায় খুব একটা বেশি জায়গা পায় না। মানে একবার চিন্তা করে দেখুন, যে সম্পদগুলো আগামী 20 থেকে 30 বছরের অর্থনীতির চেহারা বদলে দিতে পারে, সেগুলো নিয়েই আমরা সবচেয়ে কম কথা বলি। এখন বাস্তবতা হলো, এই সম্ভাবনাগুলো কালকেই বিপুল অর্থ নিয়ে আসবে এমনটি হয়তোবা নয়, কিন্তু পরিকল্পনা ছাড়া একদমই নয়। আর পরিকল্পনা, এখানেই আসে আসল প্রশ্ন। কারণ বড় সম্ভাবনার গল্পের পাশে আমরা প্রায় দেখি অগ্রাধিকারের জায়গাটা কোথায় যেন এলোমেলো হয়ে যায়। প্রায় সময় জাতিগতভাবে, দুর্ভাগ্যজনকভাবে আমরা প্রায় আসল জিনিসের খুঁজে না গিয়ে সবসময় কম গুরুত্বপূর্ণ জিনিসগুলোতে বেশি মনোযোগ এবং পরিশ্রম দিয়ে থাকি। কিন্তু একটা জিনিস পরিষ্কার, এই সম্পদগুলোকে হালকাভাবে নেওয়ার সুযোগ একেবারেই নেই। বঙ্গোপসাগর নিয়ে আছে গবেষণার গর্ব। টিবিএস জানায় 2025 সালের সামুদ্রিক জরিপে বাংলাদেশের জলসীমায় 65টি নতুন সামুদ্রিক প্রজাতি নথিভুক্ত হয়েছে, যার মধ্যে 5টি সম্ভাব্যভাবে বিশ্ববিজ্ঞানের কাছেও একেবারে নতুন। দ্য ডেইলি স্টার জানায় বঙ্গোপসাগরের 3টি কোল্ড রিচ সাইট পাওয়া গিয়েছে। মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে, বঙ্গোপসাগর শুধু অন্যদের লড়াইয়ের মাঠ নয়, এটা বাংলাদেশের ভবিষ্যৎ শক্তির ভান্ডারও হতে পারে। এখন দেখি ভারতের খেলাটা কোথায়। ভৌগোলিকভাবে এই জায়গায় ভারতের সুবিধাটা সবচেয়ে আগে চোখে পড়ে। ভারত দূরের কোনো শক্তি নয়, ভারত এই জলভাগের পাশের শক্তি। আর আন্দামান নিকোবর তাকে এমন এক অবস্থান দিয়েছে, সেখান থেকে বঙ্গোপসাগর, আন্দামান সাগর আর মালাক্কার দিকে যাওয়া গুরুত্বপূর্ণ সমুদ্রপথের উপর নজর রাখা সম্ভব। ভারতের নৌবাহিনীর সরকারি তথ্য বলছে আন্দামান ও নিকোবর কমান্ড হচ্ছে ভারতীয় সশস্ত্র বাহিনীর একমাত্র ত্রিবাহিনী সমন্বিত কমান্ড। মানে এটা কোনো সাধারণ দ্বীপ নয়, এটা ভারতের সামনের সারির কৌশলগত জানালা। তার সঙ্গে আরেকটা জিনিস যোগ হয়েছে, ভারতের সরকারি বন্দর নথিতে গ্রেট নিকোবরের গ্যালাথা বেতে আন্তর্জাতিক ট্রান্সশিপমেন্ট বন্দর উন্নয়নের প্রকল্প দেখানো হয়েছে।
আর সাম্প্রতিক ভারতীয় অবকাঠামো রিপোর্টে এটাকে বন্দর, বিমানবন্দর আর দ্বৈত ব্যবহারযোগ্য কৌশলগত কেন্দ্র হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। এটি এসেছে ইকোনমিক টাইমসে। মানে ভারত শুধু পাহাড়ে দিতে চায় না, ভারত চায় এই সমুদ্র পথের ভবিষ্যৎ চলাচলের হিসাবেও তার দখল থাকুক। এবার দেখি চীনের কৌশল কি। চীনের কৌশল বরাবরই সরাসরি নয়। চারপাশ দিয়ে এখন চীনের গল্পটা অন্যরকম। চীন বঙ্গোপসাগরের উপকূলবর্তী দেশ নয়, তবে সে এখানে একজন বড় খেলোয়াড়। কিভাবে? চীন সরাসরি না গিয়ে চারপাশ দিয়ে জায়গা বানায়। বন্দর, অবকাঠামো, শিল্পাঞ্চল, নিরাপত্তা, সহযোগিতা, গবেষণা, জাহাজ সব মিলিয়ে সে ধীরে ধীরে একটা জাল ফেলে। সিএসআইএস এর বিশ্লেষণ বলছে গত কয়েক বছরে চীনের একাধিক গবেষণা জাহাজ ভারত মহাসাগর অঞ্চলে কাজ করেছে এবং এই কার্যক্রমকে তারা ডুয়েল ইউজ বা দ্বৈত ব্যবহারযোগ্য হিসেবে দেখেছে। মানে বাইরে থেকে বৈজ্ঞানিক কাজ মনে হলেও ভেতরে ভেতরে এগুলো ভবিষ্যৎ কৌশলগত সুবিধার ভিত্তি তৈরি করতে পারে। এই তথ্যটি আমরা পেয়েছি সায়েন্স ডাইরেক্ট থেকে। মানে আজ যে জাহাজ মানচিত্র মাপে, কাল সে হয়তো কৌশলও মাপবে। এখন দেখি আমেরিকা কোথায়। এখন অনেকেই এখানে ভুল করে ভাবেন এই গল্পটা শুধু ভারত বনাম চীন। না, আমেরিকাও আছে। রয়টার্স ফেব্রুয়ারিতে রিপোর্ট করেছে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে চীনা সামরিক ব্যবস্থার বিকল্প দেওয়ার কথা ভাবছে। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রয়টার্সকে বলেছেন ওয়াশিংটন চীনের প্রভাব বাড়া নিয়ে উদ্বিগ্ন এবং বাংলাদেশকে বিকল্প প্রতিরক্ষা সক্ষমতা দিতে প্রস্তুত। মানে আমেরিকার হিসাবও পরিষ্কার। চীন যদি ধীরে ধীরে এই অঞ্চলে প্রভাব পাকাপোক্ত করে, তাহলে ওয়াশিংটন বিকল্প দরজা খোলা রাখবে। আমাদের আজকের ভিডিওর সবচেয়ে সংবেদনশীল অংশ হচ্ছে কক্সবাজার, সেন্ট মার্টিন আর গুজব বনাম বাস্তবতা। বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর নিয়ে আমাদের আজকের ভিডিওর এই সেগমেন্ট হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে আমরা আলোকপাত করব গুজব বনাম বাস্তবতা। কক্সবাজার, সেন্ট মার্টিন, সম্ভাব্য ঘাঁটি, বিদেশি আগ্রহ, গোপন হিসাব, এই কথাগুলো মানুষ শুনেছে, আলোচনায়ও এসেছে। কেউ বিশ্বাস করেছে, কেউ উড়িয়ে দিয়েছে। তার উপর অন্তর্বর্তী সরকারের সময় সেন্ট মার্টিনে পর্যটন নিয়ে কড়াকড়ি আরোপ করা হয়। দ্য ডেইলি স্টার জানায় নভেম্বর মাসে ওভারনাইট স্টে বন্ধ রাখা হয়। ডিসেম্বর, জানুয়ারিতে দৈনিক পর্যটক সংখ্যায় সীমা বসে। আর ফেব্রুয়ারিতে দ্বীপ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। বিডি নিউজ 24 এর পরিবেশ উপদেষ্টার বক্তব্যেও এই কড়াকড়িকে কোরাল আইল্যান্ড রক্ষার পদক্ষেপ হিসেবে ব্যাখ্যা করা হয়। বর্তমান নির্বাচিত সরকারও এই পদক্ষেপটি কন্টিনিউ করে যাচ্ছে। কিন্তু এখানেই আমাদের মাথায় প্রশ্নটি ঢুকে, কারণ শুধু সেন্ট মার্টিন শুধু পরিবেশের প্রশ্ন নয়, এটা অবস্থানেরও প্রশ্ন। মিয়ানমারের কাছে, বঙ্গোপসাগরের মুখে, একটি স্পর্শকাতর নিরাপত্তা অঞ্চলের খুব কাছাকাছি। এজন্যই অনেকে এই কড়াকড়িকে শুধু পরিবেশের সিদ্ধান্ত হিসেবে দেখেননি। আবার এটাকে সরাসরি গোপন সামরিক পরিকল্পনার প্রমাণ বলাও দায়িত্বশীল হবে না। এখানে আমাদের খুব ঠান্ডা মাথায় হাঁটতে হবে, কারণ বড় শক্তি খেলায় সবকিছু খোলাখুলিভাবে সঙ্গে সঙ্গে কাগজে কলমের সামনে আসে না। আবার এই বাস্তবতাকে ধরে নিয়ে যে কোনো সন্দেহকে প্রমাণ বানিয়েও ফেলা যায় না। কিন্তু যখন বিদেশি শক্তিগুলোর এই পরিকল্পনাগুলো ফাঁস হয়, অনেক ক্ষেত্রেই অনেক দেরি হয়ে যায়। রয়টার্স 2024 সালে রিপোর্ট করে হোয়াইট হাউস সরাসরি বলেছিল বাংলাদেশে শেখ হাসিনার পতনে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নাকি ছিল না। আর সেন্ট মার্টিনকে ঘিরে অভিযোগ সিম্পলি ফলস। কিন্তু একই সময়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টাও বলেছেন যুক্তরাষ্ট্র, ভারত ও চীনের বঙ্গোপসাগরের স্বার্থ আছে। যাই হোক, তাই পুরো বিষয়টাকে নিছক গল্প বলে উড়িয়ে দেওয়াও অতি সরলীকরণ হবে। সহজভাবে বললে সব গুজব সত্য নাও হতে পারে, আবার সব অস্বীকারও শেষ কথা নয়। কেন কক্সবাজার অঞ্চল এত গুরুত্বপূর্ণ? কক্সবাজার অঞ্চলকে ঘিরে কৌতূহল শুধু রাজনৈতিক গুজবের জন্য নয়, বাস্তব কারণও আছে। ঢাকা ট্রিবিউন 2023 সালে রিপোর্ট করেছিল পেকুয়ার কাছে বাংলাদেশের প্রথম সাবমেরিন ঘাঁটি চালু হয়েছে। মানে ওই উপকূল এখন শুধু পর্যটনের জায়গা নয়, বাংলাদেশের সামুদ্রিক নিরাপত্তার মানচিত্রেও সেটা ঢুকে গিয়েছে। তারপর আছে মাতারবাড়ি। দ্য ডেইলি স্টারের বিশ্লেষণ বলছে মাতারবাড়ির গভীর সমুদ্র বন্দর ও সংযুক্ত সড়ক ব্যবস্থা লজিস্টিক্স কস্ট 30% পর্যন্ত কমাতে পারে। আর 2041 সালের মধ্যে বাংলাদেশ প্রজেক্টেড কন্টেইনার ট্রাফিকের 36 থেকে 43% সামলাতে পারে। একই বিশ্লেষণে এটাকে এনার্জি গেটওয়ে হিসেবেও দেখা হয়েছে। মানে একদিকে সাবমেরিন ঘাঁটি, অন্যদিকে গভীর সমুদ্র বন্দর, তার উপর বঙ্গোপসাগরের মুখ। এই পুরো অঞ্চলকে বড় শক্তির নজরে আনার জন্য আলাদা ষড়যন্ত্র তত্ত্বেরও দরকার পড়ে না। এখন দেখি তিন শক্তি আসলে কি চায় আর বাংলাদেশের জন্য সুযোগ কোথায়। এখন যদি খুব সহজ করে বলি, ভারত চায় বঙ্গোপসাগর তার নিরাপত্তার পরিধির বাইরে চলে না যাক। চীন চায় চারপাশের সম্পর্ক, বন্দর আর উপস্থিতির মাধ্যমে নিজের প্রবেশাধিকার বাড়াতে। আমেরিকা চায় এই জলভাগে এমন ভারসাম্য থাকুক যাতে চীন একক সুবিধা না পায়। আর বাংলাদেশ, সহজভাবে বললে ভারসাম্য মানে সুযোগ, ভারসাম্য হারালেই চাপ।
যদি বাংলাদেশ অফশোর এনার্জি, ফিশারিজ, মেরিন রিসার্চ, পোর্ট লজিস্টিক্স, ব্লু ইকোনমি আর স্ট্র্যাটেজিক কানেক্টিভিটি এই সবগুলোকে একসাথে ধরে এগোতে পারে, তাহলে বঙ্গোপসাগর হবে ভয় নয় শক্তি। এই কথাটা ইন্টারফিয়ারেন্স, কিন্তু উপরের ফ্যাক্টসগুলো সেদিকেই ইঙ্গিত করে। কারণ রয়টার্স মনে করছে সমুদ্র সীমা, অফশোর বিডস, নতুন স্পিসিসের সন্ধান লাভ, সাবমেরিন ঘাঁটি আর মাতার বাড়ি সব মিলিয়ে বাংলাদেশকে প্যাসিভ কান্ট্রি নয় বরঞ্চ ইমার্জিং মেরিটাইম কান্ট্রি হিসেবে দাঁড় করাচ্ছে। এই অবস্থায় বাংলাদেশের জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ কি হতে পারে? নৌ সক্ষমতা বাড়ানো, বন্দর গড়া, সমুদ্র সম্পদকে কাজে লাগানো, জ্বালানি নিরাপত্তা শক্ত করা, কিন্তু কারো স্থায়ী শিবিরে পরিণত না হওয়া, কারণ এটি আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের সাথে সম্পর্কিত। সবার সঙ্গে সম্পর্ক থাকবে, কিন্তু সিদ্ধান্ত হবে নিজের স্বার্থে। বাংলাদেশ যদি ভারসাম্য ধরে রাখতে পারে, তাহলে বঙ্গোপসাগর তার উপর চাপের জায়গা না হয়ে বরং তার জন্য শক্তির জায়গা হওয়া অবশ্যম্ভাবী। শেষ কথা হলো, বঙ্গোপসাগর এখনো বাইরে থেকে শান্ত দেখায়, কিন্তু এই শান্ত পানির নিচে এখন নতুন এক মানচিত্র আঁকা হচ্ছে। সেখানে ভারত নিজের দরজা পাহারা দিচ্ছে, চীন চারপাশ দিয়ে নিজের চাবি খুঁজছে, আমেরিকা ভারসাম্যের নামে খেলার বোর্ডে চক রাখছে। আর বাংলাদেশ এই গল্পের বাইরে নয়, বাংলাদেশ এই গল্পের ঠিক মাঝখানে। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, তাহলে আদিলস ইনসাইট সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এতে ভবিষ্যতে এমন তথ্যভিত্তিক কন্টেন্ট আপনি সহজেই পেয়ে যাবেন। কমেন্টে লিখে জানান, বাংলাদেশ কি ভারসাম্য ধরে রাখতে পারবে, নাকি বড় শক্তির চাপ একসময় তাকে কোনো একদিকে ঠেলে দিবে? ধন্যবাদ।